চলুন শুরু করা যাক হাই ভোল্টেজ মডেল 15। আজকের আলোচনা হচ্ছে হাই ভোল্টেজ মডেল 15। আমরা 15তম হাই ভোল্টেজ মডেল নিয়ে কথা বলবো এবং এই মডেলে আপনাদের সাথে একইভাবে আমরা 20টা প্রশ্ন সলভ করব এবং সকল পরীক্ষার জন্য আজকের ক্লাসটা ইনশাল্লাহ সেরা হবে। তো চলুন আমরা চলে যাই ক্লাসের আজকের প্রথম প্রশ্নে। প্রশ্নটা হচ্ছে 10 to 1 10 to 1 কথাটার মিনিং কি? 10 to 1। সো এটা একটা ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। 10 to 1 কথাটার মিনিং কি হবে বলেন? 10 to 1 10 to 1 এটার অর্থটা কি হবে? 10 to 1। দেখেন এটা একটা ইডিয়মস। সো আমরা ইডিয়মসগুলো মিনিং করার ক্ষেত্রে অবশ্যই এই ইডিয়মসের ইন্টারনাল মিনিংটা দেখার চেষ্টা করব, অর্থাৎ এইটার ভাবার্থগুলো আমরা বের করার চেষ্টা করব। এটার ভাবার্থ কিভাবে বের করবেন ভাই? দেখেন 10 to 1 মানে হলো 10-এর মধ্যে সম্ভাবনা কত? 1। 10 কতের মধ্যে? 10-এর মধ্যে সম্ভাবনাটা কত? 1। এই যে 10-এর মধ্যে 1 এই সম্ভাবনাটা বোঝাচ্ছে এইটা কি কোনো একটা বেশি সম্ভাবনা হলো নাকি একেবারে নগণ্য বা ক্ষীণ সম্ভাবনা হলো? একটা ক্ষীণ সম্ভাবনা। তার মানে এই কারণে এই ফ্রেজটির ইন্টারনাল মিনিং হচ্ছে 10-এর মধ্যে 1 মানে হলো খুবই কম। এই জন্য এটাকে বলা হচ্ছে যে ভেরি লাইকলি। এখানে লাইকলি মানে হচ্ছে সম্ভবত বা সম্ভাব্য। ভেরি লাইকলি তাহলে কথাটার মানে হচ্ছে খুব সম্ভবত বা খুবই কম পরিমাণে বোঝাতে আমরা ব্যবহার করব হচ্ছে 10 to 1। মনে থাকবে 10 to 1 10 to 1 10-এর মধ্যে 1 মানে খুব কম পসিবিলিটি আছে, এই ধরনের ক্ষেত্রে আমরা ব্যবহার করব 10 to 1। ওকে, 2 নম্বর প্রশ্ন। সিনট্যাক্স ইজ কনসার্নড উইথ। বাক্যতত্ত্ব কিসের সাথে জড়িত? সিনট্যাক্স ইজ কনসার্নড উইথ। দ্রুত আপনাদেরকে ক্লাস শেয়ার করতে হবে। আবারও কিন্তু আমরা এই সপ্তাহে আরেকটা বই দিব, এক্সপার্ট ইংলিশ। সো যারা আবারও উইকলি এঙ্গেজমেন্টে সর্বোচ্চ থাকবেন, সর্বোচ্চ শেয়ার কমেন্ট এবং আমাদের পেজে সারাক্ষণ এঙ্গেজ থাকবেন, তাদের জন্য কিন্তু একটা বই পুরস্কার থাকছে। ওকে, 2 নম্বর প্রশ্ন। সিনট্যাক্স ইজ কনসার্নড উইথ। সিনট্যাক্স কিসের সাথে জড়িত? সিনট্যাক্স ইজ কনসার্নড উইথ। সিনট্যাক্স এইটা মনে রাখার একটা নিমোনিক আছে। মনে রাখার নিমোনিক হলো, দেখেন সেন থেকে মনে করেন আসছে সিন, আর টেন্স থেকে মনে করেন আসছে হচ্ছে ট্যাক্স। অতএব এইটা হলো আসছে কোথা থেকে? সিনট্যাক্স থেকে। সিনট্যাক্স আসছে কোথা থেকে? সেন্টেন্স। তাহলে আমরা এটাকে জাস্ট মনে রাখার কুলু হিসাবে এইভাবে শব্দটাকে বিভক্ত করে একটা সিস্টেমে মনে রাখলাম। সো মনে রাখবো সিনট্যাক্স মানে বাক্যতত্ত্ব। এই বাক্যতত্ত্ব কনসার্ন মানে জড়িত কিসের সাথে? বাক্যতত্ত্ব জড়িত হচ্ছে সেন্টেন্সের সাথে। বাক্যতত্ত্ব জড়িত হচ্ছে সেন্টেন্স বা বাক্যের সাথে। সেন্টেন্স বা বাক্যের সাথে। বাক্যতত্ত্ব জড়িত সেন্টেন্স বা বাক্যের সাথে। ওকে, 3 নম্বর প্রশ্ন। কারেক্ট প্যাসিভ কি হবে এটার অ্যান্সার? কারেক্ট প্যাসিভ অফ আই হ্যাভ টু ডু ইট। আই হ্যাভ টু ডু ইট প্যাসিভ ভয়েস করতে বলছে, কি হবে অ্যান্সার? কি হবে অ্যান্সার? দেখেন প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আপনারা অবশ্যই মনে রাখবেন, আমরা স্ট্রাকচারটা একটু লিখে দিচ্ছি। স্ট্রাকচারটা হচ্ছে হ্যাভ টু অথবা হ্যাজ টু যদি থাকে তাহলে আমরা প্যাসিভে যেটা খুঁজবো সেটা হচ্ছে হ্যাভ টু অথবা হ্যাজ টুর সাথে হ্যাভ টু অথবা হ্যাজ টু এর সাথে প্লাস বি প্লাস ভি3 খুঁজবো। এই ভি3টা কোন ভি3 বলেন তো? এই যে বা হ্যাভ টু বা হ্যাজ টু এর পরে যদি একটা ভি1 থাকে না, এই ভি1টাই হচ্ছে সরাসরি ভি3 হয়ে যাবে। জাস্ট মাঝখানে কি ঢুকবে? মাঝখানে একটা বি ঢুকবে। এটাকে বলা হয় হচ্ছে মডাল ভার্বের ইউজেস। তার মানে এই হ্যাভ টু হ্যাজ টু এগুলো এখন মডেলের ন্যায় কাজ করছে, মডেলের ন্যায় কাজ করবে। ক্লিয়ার? সো আমরা এখানে উত্তর কোনটাকে করব? এইটা আছে হ্যাভ টু ডু। তার মানে এই হ্যাভ টু এর পরে আমরা ব্যবহার করব হ্যাভ টু বা হ্যাজ টু এর সাথে বি প্লাস ভি3। ডান লাগবে, তাই না? ডান কথাটা সব জায়গাতে আছে, কোনো সমস্যা নাই। বি এর পরে ডান লাগবে, বিটাও সব জায়গায় আছে। টু এর পরে ডান লাগবে, টুটা সব জায়গায় নাই, শুধু এই জায়গাতেই নাই। তার মানে এটা ভুল। এখন আসেন, সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে। ইট চলে আসে সাবজেক্টের পজিশন, আসছে। এখন ইটের সাথে আমার লাগবে হ্যাভ বা হ্যাজ। এখানে হ্যাজ, এখানে হ্যাজ। ইজ আছে, এটা হবে না। এখন বাকি জায়গায় সমস্যাটা কি? সমস্যা বলছে ইট হ্যাজ টু বি ডান টু মি, ইট হ্যাজ টু বি ডান বাই মি। সো নিঃসন্দেহে আনসার হবে বাই দিয়ে। এটার উত্তর হবে 3-এর বাই দিয়ে। 3-এর আনসার কি দিয়ে হবে বলেন? বাই দিয়ে হবে। ওকে, মমিন উত্তর করেছেন হচ্ছে 3-এর 1। 3-এর 1 বলেছিলেন এক্স্যাক্টলি, ঠিক আছে। 3-এর অ্যান্সার হচ্ছে 1। 4, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড কনফেজ? কনফেজ শব্দটার নাউন কি? কনফেজ। আমরা ক্লাসটা আবার একটু শেয়ার করে দিব।
বলেছি সর্বোচ্চ উইকলি এঙ্গেজমেন্টে পাবেন এক্সপার্ট ইংলিশ বই, খুবই গুরুত্বপূর্ণ একটা বই যেটা সারা বাংলাদেশে সকল চাকরির জন্য প্রযোজ্য। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড কনফেস? কনফেস শব্দের শেষে এখানে দেখেন কি আছে, FESS, ফেস। সো এইভাবে শব্দের শেষে যদি ফেস থাকে তাহলে এটাকে আমরা SION দ্বারা নাউনে রূপান্তর করতে পারি। সো এই যে ফেস থাকবে এটা আসলে কখনো অ্যাডজেটিভ হিসাবে কাজ করে, আবার কখনো বা ভার্ব হিসাবে কাজ করতে পারে। সো অ্যাডজেটিভ হোক আর ভার্ব হোক, এটার প্যাসিভ এটা নাউন তৈরি করার সময় আমরা জাস্ট SIONটা ব্যবহার করব। তাহলে এখানে কনফেস মানে স্বীকারোক্তি, আর কনফেস মানে স্বীকার করা, আর কনফেশন মানে হচ্ছে স্বীকারোক্তি। 4-এর আনসার হচ্ছে 1। ওকে, এখন আমরা এই টাইপের আর কয়েকটা উদাহরণ আপনাদের যদি দেখাই, দেখেন উদাহরণ দেখাই কিছু। যেমন ধরেন এখানে আছে ইমপ্রেস। ইমপ্রেস মানে কি? ইমপ্রেস, ইমপ্রেস থেকে ইমপ্রেশন। ইমপ্রেস মানে হচ্ছে কাউকে প্রভাবিত করা বা অভিভূত করা। সো এটা অভিভূত করা, এটা এই প্রেস থেকে নাউন হয়েছে ইমপ্রেশন। সাপ্রেস, সাপ্রেস কথাটার মানে হচ্ছে কাউকে দমন করা, সেখান থেকে নাউন তৈরি হয়েছে সাপ্রেশন। এক্সপ্রেস, এক্সপ্রেস মানে কি? প্রকাশ করা, অভিব্যক্তি, সেখান থেকে হচ্ছে এক্সপ্রেশন। পজেস, কোনো কিছু অধিকারে রাখা, সেখান থেকে আসছে পজেশন। এরপর দেখেন রিপ্রেস, দমন করা, সেখান থেকে আসছে রিপ্রেশন। দেখছেন সব এই যে PRESS, প্রেস, তার মানে শব্দের শেষে ESS থাকছে। ESS, হ্যাঁ, আমরা কনফেসটা দেখেছিলাম FESS। সো শব্দের শেষে ESS থাকলে কিভাবে নাউন হয়? অপ্রেস, ESS। তারপর দেখেন ডিপ্রেস, ESS, তাই না? সো এই যে ESS থাকলে আমরা এগুলোকে SION দ্বারা নাউন রূপে তৈরি করতে পারি। সো এই সবগুলো ওয়ার্ড খুব গুরুত্বপূর্ণ বিধায় আপনাদেরকে দিয়েছি। অতএব এই ওয়ার্ডগুলো স্ক্রিনশট দিয়ে রাখেন অথবা লিখে রাখেন, যেন এগুলো আপনি পরীক্ষা আসলে কাজে লাগাতে পারেন। ওকে, আচ্ছা চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 5, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। কোনটা সবচেয়ে সঠিক বানান শব্দ? বানান শব্দ কোনটা? একটু ক্লাসটা শেয়ার করতে হবে সবাইকে। আবার এই যে দেখেন লিঙ্কটা নিজেরা বের করে নেন। দেখেন কমেন্টের পাশে লিঙ্ক আছে, লিঙ্ক নিয়ে শেয়ার করেন। সর্বোচ্চ শেয়ারকারী এবং উইকলি এঙ্গেজমেন্টে পাবে এই বই। গত সপ্তাহের উইকলি এঙ্গেজমেন্টে বই পেয়েছেন হচ্ছে শাহ আলম। 5 নাম্বার বলছে চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে সবচেয়ে কারেক্ট স্পেল হচ্ছে অ্যাক্সিলারেট। অ্যাক্সিলারেট কথাটার মানে কি? এক্সেল, এই যে এক্সেল, ERAT, অ্যাক্সিলারেট। অ্যাক্সিলারেট মানে কি? গতি ত্বরান্বিত করা। এটা আমরা জানি মোটরসাইকেলে যে অ্যাক্সেল থাকে, সেখান থেকে অ্যাক্সিলারেটর মানে স্পিডোমিটারে আমরা যে গতি আসে দেখবেন অ্যাক্সেলারেটর এই বলি যেটাকে, সেখান থেকে আসছে অ্যাক্সেল। ওকে, হামিদুর রহমান বাশার বলছেন হচ্ছে 5-এর 2 নাম্বার অ্যাক্সিলারেট মানে গতি ত্বরান্বিতকরণ। ওইটা হচ্ছে আমাদের এই সেন্টেন্সে সঠিক বানান। 6 নাম্বার, হুইচ ইজ আ প্রপার সাবস্ক্রিপশন ফর এ অ্যাপ্লিকেশন অফ এ জব। আচ্ছা, এখানে একটা সুন্দর কথা বলছে যে নিচের কোনটা প্রপার সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশন মানে হলো শেষে যেটা লেখা হয়। প্রপার সাবস্ক্রিপশন ফর অ্যাপ্লিকেশন অফ এ জব মানে একটা জবের অ্যাপ্লিকেশন লেখার জন্য সবচেয়ে শেষের প্রপার সাবস্ক্রিপশনটা কি লেখা হয়? 6 নাম্বারটা মুমিন বলেন কি হবে? ইমন আলী আছেন আমাদের সাথে। 6 নাম্বার আনসার হবে হলো ইয়োর ফেইথফুল্লি। সি নাম্বার, ইয়োর ফেইথফুল্লি। সরি এ না, এ তো ইয়োর্স আছে, ইয়োর্স হবে না, শুধু ইয়োর হবে। ইয়োর ফেইথফুল্লি না, ইয়োর্স ফেইথফুল্লি। আচ্ছা দুঃখিত, আমি ভুল বলছি আবারও। 6-এর আনসার এক্স্যাক্টলি সি হবে। কেন সি হচ্ছে আমি বলি, ইয়োর্স কেন বসে আগে এটা একটু বুঝি। ইয়োর্স ফেইথফুল্লি বলার কারণ কি? কারণটা হলো এখানে ধরেন ইয়োর ব্রাদার, সিস্টার, ফাদার যাই হোক, যখন এইখানকার নাউনটাকে উজ্জ্বল রাখা হচ্ছে তখন এই ইয়োরের সাথে যোগ করা হচ্ছে এস, ইয়োর্স। ক্লিয়ার? তখন এখানে ইয়োরের সাথে যোগ করা হচ্ছে এস, ইয়োর্স। কেন? কারণ এখন এখানে নাউনটাকে উজ্জ্বল রেখে বলা হচ্ছে। ধরেন চিঠির শুরুর দিকে লেখার সময় আমরা বলি ডিয়ার ফাদার, ডিয়ার মাদার, তার মানে আপনার পরিচয় হয়ে গেল আপনি তার সন্তান, এইভাবে আপনি তার সন, পুত্র, অথবা ব্রাদার বললে আপনি তার ভাই। সো তখন এই ইয়োর্স লেখার মানে হলো ইয়োর ব্রাদার। সো এইখানে ইয়োরের সাথে এস যোগ হবে, এটাকে বলা হয় হচ্ছে পসেসিভ প্রোনাউন। ইয়োর্স ফেইথফুল্লি, আনসারটা হবে সি নাম্বার। 6-এর আনসার সি, ইয়োর্স ফেইথফুল্লি। ওকে, 7, দ্য ডিসিশন রেস্ট। দ্য ডিসিশন রেস্ট, মাসুদ রানা বলেন কি হবে? 7-এর অ্যান্সারটা কি হবে?
দ্য ডিসিশন রেস্ট ড্যাশ ইউ, সিদ্ধান্তটি তোমার সাথে সামঞ্জস্য রয়েছে। আচ্ছা, এখন এই প্রশ্নটা আমি জানি অনেকে হয়তো ভুল করবেন, দেখি আপনারা কি উত্তর করছেন, তারপরে আমি আমারটা বলি। বলেন দ্য ডিসিশন রেস্ট ড্যাশ ইউ, রেস্টের সাথে এখানে কি বসতে পারে? দ্য ডিসিশন রেস্ট ড্যাশ ইউ। আচ্ছা, এখানে যখন কোনো সিদ্ধান্ত দেখেন দ্য ডিসিশন রেস্ট ড্যাশ ইউ, যখন সিদ্ধান্তটি রেস্ট অন ইউ মানে হলো তোমার উপরে এই সিদ্ধান্তটি, এখন এরকমটা যখন বোঝাবে আপনারা মনে রাখবেন সেটা হলো ডিসিশনের ক্ষেত্রে এই যে রেস্ট এর সাথে উইথ ব্যবহার করতে হবে, উইথ। আমি জানি না আপনারা এটা কি আনসার করতেছেন, সবাই মনে হয় অন উত্তর করছেন, কিন্তু এটা অন হবে না। এখন সমস্যাটা হচ্ছে এখানে যে এই প্রশ্নটা আপনারা পরীক্ষা আসলে ভুল করতেন। আমি অনেকবার প্রশ্নটার আনসার বিভিন্ন জায়গায় যাচাই করে দেখলাম যে সব জায়গাতে এখানে ডিসিশনের সাথে রেস্ট দিলে তারপরে উইথ ইউ হবে। এইটা হচ্ছে আপনি কাউকে কোনো সিদ্ধান্ত দিয়ে দেওয়া, অর্থাৎ কাউকে কোনো সিদ্ধান্ত অর্পণ করা অর্থে এইখানে ব্যবহার করতে হবে রেস্ট উইথ। সো সাথে আনসারটা হচ্ছে সি। সো এখন এই জাতীয় এখানে কিছু উদাহরণ আপনাদের জন্য না আনলেই না, এই জন্য কিছু রুলস একটা এখানে আনছি। দেখেন এক্সট্রা বোনাস টিপস নেন, বিশ্লেষণটা নেন। এখানকার লার্নিংটা হচ্ছে রেস্ট উইথ ব্যবহার করা হয় কোনো সিদ্ধান্ত বা দায়িত্ব বা কর্তৃত্ব কারো উপর নির্ভর করে এরকম বোঝাতে, তাই না? তার মানে সিদ্ধান্তটা তোমার উপর নির্ভর করছে এরকম অর্থে আমরা উইথ ব্যবহার করছি। যেমন দ্য ডিসিশন রেস্ট উইথ দ্য ম্যানেজার, মানে ম্যানেজারের উপরে সিদ্ধান্তটা নির্ভর করে বা ম্যানেজার সিদ্ধান্তটার কর্তৃত্ব রাখে। তাহলে এখানে দেখেন জিনিসটা হচ্ছে একেবারে মনে হচ্ছে যে কখনোই উইথ হবে না, কিন্তু আসলে উইথ আনসার। এখন সমস্যা হলো তাহলে আমরা যে অন পড়ি সেটা কখন পড়ি? সেটা হলো সাধারণত কোনো কিছুর ভিত্তি বা নির্ভরতা বোঝাতে, কোনো কিছুর ভিত্তি বা নির্ভরতা অর্থে ব্যবহৃত হয় হচ্ছে রেস্টের সাথে অন। আচ্ছা, যেমন সাকসেস সফলতা রেস্ট অন হার্ডওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন, মানে উৎসর্গ এবং হার্ডওয়ার্কের উপরে সফলতা নির্ভর করে। এখন দেখেন সফলতা কঠোর পরিশ্রম ও নিষ্ঠার উপর নির্ভর করে। সো দুই জিনিস, একটা হচ্ছে আরেকটার উপর নির্ভর করা, আরেকটা হচ্ছে একটা আরেকটার কর্তৃত্ব রাখা। তাহলে আমরা এখানে নিঃসন্দেহে বুঝতে পারি রেস্টের সাথে যখন বস্তুবাচক বা কোনো থিম থাকবে তখন আমরা অন ইউজ করছি, যখন রেস্টের সাথে ব্যক্তিকে বোঝানো হচ্ছে তখন আমরা উইথ ব্যবহার করছি। তাহলে বিষয়টা ক্লিয়ার কিনা? বিষয়টা হচ্ছে যদি কোনো ডিসিশন বা কোনো বিষয় সিদ্ধান্তের কর্তৃত্ব একটা ব্যক্তির উপর থাকে তখন আমরা ব্যবহার করব রেস্ট উইথ, আর অন্য সকল ক্ষেত্রে আমরা ব্যবহার করব রেস্ট অন। ওকে, আমি একটু বুঝিয়ে গেলাম, এটাই পরীক্ষার হলে আবার ভুল করে বসেন না। 8 নাম্বার দ্য ইডিয়ম লেট থিংস লাইট, এই ইডিয়মটা কি হবে? লেট থিংস লাইট। আমরা একটু আবার ক্লাসটা শেয়ার করে দিব, সবাই শেয়ার করলে এক্সপার্ট ইংলিশ বই পাবেন। এক্সপার্ট ইংলিশ বই শেয়ার করবেন, কমেন্ট করবেন, বন্ধুদেরকে জানান। রেস্ট ইন পিচ ও তো হয় হামিদুর রহমান, রেস্ট ইন পিচ যেটা হয় সেটা হচ্ছে ফ্রেজের ক্ষেত্রে, আমরা প্রিপোজিশনের ব্যবহারটা এখানে দেখতেছিলাম। এখন বলেন 8 নাম্বার কি হবে? 8 নাম্বার বলছে দ্য ইডিয়ম লেট থিংস লাইট। আচ্ছা, লেট মানে হলো অনুমতি দেওয়া, এটা একটা ভাবার্থ আমরা বের করব। লেট মানে হচ্ছে অনুমতি দেওয়া। ওকে, আচ্ছা, থিংস মানে কোনো বিষয়, আর স্লাইড মানে অল্প পরিমাণে। থিংস মানে বিষয় আর স্লাইড মানে অল্প পরিমাণে, স্লাইড মানে হলো অল্প। তাহলে এটাকে আমরা কিভাবে বিশ্লেষণ করছি দেখেন, বিশ্লেষণটা কি? ইমন আলী, আব্দুল্লাহ আল বাসার, বিশ্লেষণটা হচ্ছে যে থিংস স্লাইড সামান্য কোনো জিনিসকে অনুমতি দাও। তার মানে এইটা হলো মানে কোনো জিনিসকে আপনি সামান্য ভেবে মনে করা বা সেটাকে আপনি অল্প পরিমাণে মনে করা বা তুচ্ছ মনে করা, এই ঘটনাটাই হচ্ছে ইগনোর। মানে কোনো কিছুকে ইগনোর করা বা কোনো কিছুকে তুচ্ছ মনে করা, ইগনোর করা বা তুচ্ছ মনে করা। তাহলে 8-এর অ্যান্সারটা হচ্ছে ইগনোর। 9 হুইচ ওয়ান ইজ কারেক্ট? কৃষি বিষয়ক বোঝাতে এখানে একটা স্পেলিং চাওয়া হয়েছে, বানান চাওয়া হয়েছে। ইমন আলী, এম এ মমিন ভাই শেয়ার করছেন সবাই। আচ্ছা, বলছে হুইচ ওয়ান ইজ কারেক্ট, নিচের কোনটা সঠিক? একটু শেয়ার করে দিবেন সবাই, আপনাদের শেয়ার সর্বোচ্চ শেয়ার লাগবে। রায়ানা নার্গিস, হুইচ ওয়ান ইজ কারেক্ট, কৃষি বিষয়ক বোঝাতে এখানে কোনটা সঠিক? খুবই সহজ প্রশ্ন, এগ্রিকালচারাল, আর বাকি শব্দগুলো বানান ভুল আছে। সো এটা নিয়ে আর কথা বললাম না, চলে যাচ্ছি 20 নম্বর প্রশ্নে।
হোয়াট ইজ দ্য ফাংশন অফ এ টপিক সেন্টেন্স? হোয়াট ইজ দ্য ফাংশন অফ এ টপিক সেন্টেন্স? টপিক সেন্টেন্সের ফাংশন কি? হোয়াট ইজ দ্য ফাংশন অফ এ টপিক সেন্টেন্স? আচ্ছা, টপিক সেন্টেন্সের ফাংশনটা কি? টপিক সেন্টেন্স কথাটা কোথায় থাকে? আমরা প্যারাগ্রাফ লেখার সময় এই কাজটা ঘটে। প্যারাগ্রাফ, দেখি আপনারা উত্তর করতে পারেন কিনা। হামিদুর রহমান বলছেন হচ্ছে 9 এর আনসার এ ছিল। 10 নম্বরটা বলেন। 10 আমরা কি আরেকটু শেয়ার করতে পারি ক্লাসটা? একটু শেয়ার করে দিবেন। বলছে হোয়াট ইজ দ্য ফাংশন অফ এ টপিক সেন্টেন্স? টপিক সেন্টেন্সের ফাংশনটা কি? টপিক সেন্টেন্সের ফাংশন কি? টপিক সেন্টেন্স হলো, আমরা জানি প্যারাগ্রাফের যে প্রথমে 2-1 লাইন লেখা হয় সেটার নাম হলো টপিক সেন্টেন্স। তো টপিক সেন্টেন্স বলতে বোঝায় যে একটা কোনো ঘটনার মূল থিম বা সাধারণ কোনো ন্যারেট করার সময় কোনো কিছুর সাধারণ অংশটা সম্পর্কে বলা। সো আনসার হচ্ছে টু প্রেজেন্ট দ্য মেইন আইডিয়া। তার মানে প্রধান আইডিয়াটা ফোকাস করাই হচ্ছে আপনার এই টপিক সেন্টেন্সের কাজ। প্রধান আইডিয়াটা ফোকাস করাই হচ্ছে টপিক সেন্টেন্সের কাজ। 11 নম্বর, দ্য ওয়ার্ড সিবলিং। সিবলিং, সিবলিং শব্দের অর্থ কি? সিবলিং, ওহ এখানে আমি অনেকগুলো শব্দ আপনাদের জন্য রাখছি, শেখাবো। সিবলিং কথাটার মানে হচ্ছে ভাই বোনকে একসাথে বোঝানো হয়। ভাই বোন যখন একসাথে থাকে তখন এদেরকে একত্রিত একটা শব্দ বোঝানো হয়, সেটার নাম হচ্ছে সিবলিং। সিবলিং। এখন দেখেন সিবলিং এর সাথে যোগ করে আমি কতগুলো শব্দ বলি আপনাদেরকে সিবলিং এর সাথে জড়িত। দেখেন এই শব্দগুলো একটু পড়ে নেবেন, কারণ পরীক্ষায় একবার আসছে সিবলিং, তাহলে আপনার তো ঘুরিয়ে এখন অন্যটা আসবে। এটা বুঝতে হবে যে কখন কোনটা আসতে পারে, এই জিনিসগুলো খেয়াল করতে হবে। এম এ মুমিন বলছেন মেন আইডিয়া রাইট। তো সিবলিং মানে হচ্ছে সহোদর ভাই বোন বা একই ভাই বোন বোঝাতে ব্যবহার করা হয়। সিবলিং একই মায়ের ভাই, যে 2 সন্তান তাদেরকে বোঝায়। নিবলিং মানে আবার ভাই বোনের সন্তান, মানে একসাথে ভাই বোনের সন্তান, ভাইয়ের ছেলে মেয়ে অথবা বোনের ছেলে মেয়েকে বোঝানোর জন্য ব্যবহার করা হয় হচ্ছে নিবলিং। তাহলে নিবলিং কথাটা কোথায় ব্যবহার করব? এক জায়গাতে ধরেন ভাইয়ের ছেলে এবং মেয়ে আছে, আবার আরেক জায়গাতে বোনের ছেলে এবং মেয়ে আছে, অর্থাৎ আপনি যে কোনো একটা ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এই নিবলিংটা। তার মানে নিবলিং হচ্ছে ভাস্তা ভাস্তি অথবা যেটাকে আমরা বলি ভাতিজা, আর হলো ভাতিজি, আর এটা হলো ভাগ্নে অথবা ভাগ্নি, একসাথে বোঝানোর জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ ছেলে মেয়ে যে কোনো 2 জনকে ব্যবহার করার জন্য। ট্রিবলিং, ট্রিবলিং কি? ট্রিবলিং হচ্ছে যমজ ভাই বোন, যমজ। স্টেপ সিবলিং, সিবলিং মানে ভাই বোন আর স্টেপ মানে সৎ, অতএব সোজা কথা সৎ ভাই বোন বোঝাতে ব্যবহার করতে পারি। এরপর দেখেন ফোস্টার সিবলিং। ফোস্টার মানে হচ্ছে পালক, ফোস্টার। আরেকটা হচ্ছে অ্যাডপ্টেড সিবলিং। অ্যাডপ্টেড মানে হলো দত্তক। আচ্ছা আপনারা পালক আর দত্তকের পার্থক্য বুঝেন? পালক আর দত্তক কি জিনিস? দত্তক মানে হচ্ছে যাকে আপনি নিয়েছেন একটা সন্তান, বা যে সন্তানকে এক জায়গাতে পালতে দেওয়া হলো কিন্তু সেটা স্থায়ীভাবে, অর্থাৎ সে একেবারে জন্মসূত্রে একটা সন্তান যেমন অধিকার পায় সম্পদের উত্তরাধিকার বা নাম চেঞ্জ করার অধিকার একেবারে বাবার হয়ে থাকা আজীবনের জন্য, সেটা হলো অ্যাডপ্টেড সিবলিং, দত্তক। আর পালক হচ্ছে যাকে যাকে এক জায়গাতে একটা সন্তানকে দেওয়া হলো, কিছু সময়ের জন্য তাকে পেলে বড় করে দিবে, লালন পালন করে বড় করে দিবে, কিন্তু ওখানে ওই সন্তানের কোনো ওই বাসায় উত্তরাধিকারের অধিকার জন্মাবে না। সো উত্তরাধিকার যদি থাকে সেটা হলো দত্তক, উত্তরাধিকার না থাকলে সেটা হলো নর্মালি পালক। তাহলে আমরা কি দেখলাম? সিবলিং সহোদর ভাই বোন, নিবলিং হচ্ছে ভাস্তা ভাতিজি অথবা ভাগ্নে ভাগ্নি, ট্রিবলিং যমজ, স্টেপ সিবলিং সৎ ভাই বোন, ফোস্টার হচ্ছে পালক, আর অ্যাডপ্টেড হলো দত্তক। অ্যাডপ্টেড হলো দত্তক। ওকে, এই শব্দগুলো মনে রাখবেন, কারণ আমার ওই ব্যাখ্যা থেকেই কোশ্চেন হবে। দেখেন পরীক্ষা দিয়ে আসার পরে আপনাদের মনে হবে যে আমি যে বিশ্লেষণগুলো করছি এগুলো কেন করছি, কারণ এখান থেকেই কোশ্চেনটা হবে, এখান থেকেই হবে, শিওর থাকেন। 12 নাম্বার, প্লিজ পুট দ্য ভেস। এই যে এই ভেস মানে কি? এই ভেস মানে হলো পাত্র। দয়া করে পাত্রটি রাখো ড্যাশ দ্য টেবিল। কোথায়? টেবিলে, অন দ্য টেবিল, টেবিলের উপরে। এটা সহজ, কোনো কিছুর উপরে বোঝাতে আমরা অন ব্যবহার করি। 13 নাম্বার, হি ড্যাশ অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি। বলেন তো কি হবে এটার আনসার? আচ্ছা আমি কি আপনাদের সাথে একটু স্পিডে এমসিকিউ শেষ করছি, নাকি আরো ঠিক আছে, না আরো স্লো পড়াতে হবে, মানে আর একটু ধীরে ধীরে আগাতে হবে? সিবলিং একই মায়ের সন্তান। ওকে রাইট, সিবলিং হচ্ছে একই মায়ের সন্তান। আচ্ছা এখানে এই প্রশ্নটা আসছে হচ্ছে আপনার কন্ডিশনাল সেন্টেন্স থেকে। 13 নম্বরটা কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সে আমরা জানি
ইফ এর পরে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি আছে, তার মানে এটা হলো থার্ড কন্ডিশনাল, হ্যাড প্লাস ভি থ্রি এটা হলো থার্ড কন্ডিশনাল। তো ইফ যুক্ত অংশ যদি থার্ড কন্ডিশনাল থাকে তাহলে অপর অংশ আমরা কি ব্যবহার করব? উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ। উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। সো উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ আনসার হচ্ছে এই যে একটাই আছে উড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। কিন্তু শুধু হ্যাভ তো দিলে হবে না, হ্যাভের পরে ভি থ্রি লাগবে। এখন এখানে ভি থ্রি অলরেডি দেওয়াই আছে। সো বলেন তো 13-র আনসার কোনটা? 13-র আনসার হামিদুর রহমান 13 বলছেন এ নাম্বার। দুঃখিত উত্তরটা নিতে পারলাম না, ভুল করছেন, সমস্যা নাই। কারণটা বলে দিই, এখানে একটা প্যাচ আছে। প্যাচটা হলো দেখেন এইটা হলো আমরা যেটা নর্মালি স্ট্রাকচার জানি, স্ট্রাকচারটা আমি একবার লিখি, লিখবো ই প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি। এইদিকে যদি এটা থাকে এইদিকে বসবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস আমরা একটা ভি থ্রি বসাই নর্মালি, যেটা আমরা সবাই জানি যে ভি থ্রি বসাই, কোনো সমস্যা নেই, আমরা ভি থ্রি বসাই। সমস্যা হলো যদি এই সাবজেক্টটা এই স্ট্রাকচার অনুসারে অ্যাক্টিভ ভয়েস হয়, যখনই প্যাসিভ ভয়েস হবে তার মানে কর্তা নিজে কাজ করবে না, তখন এই স্ট্রাকচারের মাঝখানে একটা বিন ঢুকে যাবে। এতে বিনের কি দোষ? বিনের কোনো দোষ আছে বলেন? বিনের তো কোনো দোষ নাই, বিন আসবে প্যাসিভ মোডের জন্য। এখন হি অ্যারেস্টেড, সে কি নিজে নিজে অ্যারেস্টেড হবে? যখন সে পালানোর চেষ্টা করবে তখন সে নিজে নিজে অ্যারেস্ট হবে নাকি তাকে অ্যারেস্ট করা হইবে? মানে সে যদি পালানোর চেষ্টা করিত তবে তাকে অ্যারেস্ট করা হইতো। সো এই যে অ্যারেস্ট করা হইতো এই অর্থে প্যাসিভ মোড হওয়ার কারণে আমরা এখানে জাস্ট একটা অতিরিক্ত বিন বসাই দেবো। কার সামনে, কার মাঝখানে? এই ভি থ্রি আর হ্যাবের মাঝখানে। ভি থ্রি আর উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ এগুলোর মাঝখানে কি বসাবো? বিন বসাবো। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বুঝতে পেরেছেন। ক্লিয়ার? তাহলে 13-র আনসারটা হচ্ছে ডি নাম্বার। যারা যারা এই উত্তর করেছেন ভুল ভুল ভুল, কোনো সমস্যা নাই, পরের বার পারবেন। 14 নাম্বার, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে সঠিক সেন্টেন্স কোনটা? 14 নাম্বারটা সঠিক সেন্টেন্স কোনটি বলেন? 14 বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য রিচ ইজ নট অলওয়েজ হ্যাপি, রিচ ইজ নট অলওয়েজ হ্যাপি, দ্য রিচ ইজ নট অলওয়েজ হ্যাপি, হ্যাপি অলওয়েজ, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এইখানে দেখেন 14 নাম্বারটা, দ্য রিচ ইজ নট অলওয়েজ হ্যাপি, এটা নিয়ম কি? ক্লাস শেয়ার করেছেন আপনারা, একটু আরেকবার একটু শেয়ার করে দেন না, আপনাদের শেয়ার প্রয়োজন। কারণ হচ্ছে আমরা লাইভে অনেক সংখ্যক স্টুডেন্ট চাই যাতে সবাই মিলে জুলে শিখতে পারি। দ্য রিচ ইজ নট অলওয়েজ হ্যাপি, এখানে দেখেন দ্য রিচ, নিয়মটা মনে রাখতে হবে। নিয়মটা হলো দ্য প্লাস অ্যাডজেটিভ। কোন ধরনের অ্যাডজেটিভ? ব্যক্তিকে বিশেষায়িত করে এমন অ্যাডজেটিভ। পৃথিবীর সব অ্যাডজেটিভ না কিন্তু, সাবধান। দ্য প্লাস অ্যাডজেটিভ যখন বাক্যের সাবজেক্টের পজিশনে আসবে তখন এটা হবে প্লুরাল নাউন। আর প্লুরাল নাউন মানেই হলো, এইটা প্লুরাল মানেই হলো ভার্ব কি হবে? প্লুরাল হবে। এটা প্লুরাল মানে ভার্ব হবে প্লুরাল। বুঝতে পারছি? তাহলে দেখেন 14 নম্বরে কি হতে যাচ্ছে আনসার। দ্য অ্যাডজেটিভ প্লুরাল নাউন, দ্য অ্যাডজেটিভ থাকলে প্লুরাল না হয়। তাই এই যে রিচ শব্দটা আমরা জানি ধনী, এটা অ্যাডজেটিভ ওয়ার্ড, তো এটার সামনে যখনই দা দেওয়া হয়েছে তখন এটা প্লুরাল বোঝাবে। তাহলে ধনী থেকে হবে ধনীরা, ধনী থেকে ধনীরা। ঠিক একইভাবে পোর মানে গরিব, এর সামনে যদি আমরা দি দেই তাহলে এটার অর্থ কি বোঝাবে? দাপর। আর দাপর মানে হচ্ছে গরিবেরা, গরিবেরা। আচ্ছা এখন আসেন, এই যে দা রিচ যে কয় জায়গাতে আছে সব জায়গায় প্লুরাল। দা রিচের সাথে আর হবে, দা রিচের সাথে ইজ হবে না, দা রিচের সাথে ইজ হবে না, আর শুধু রিচ তো কখনো সাবজেক্টই হবে না, কারণ রিচ তো অ্যাডজেটিভ। শুধু রিচ অ্যাডজেটিভ সাবজেক্ট হইতে পারে না। আনসার হচ্ছে ডি নাম্বার, অ্যান্সার ডি। ধনীরা সবসময় সুখী হয় না। আচ্ছা এরকম আপনাদের জন্য একটা লিস্ট দেখাচ্ছি, লিস্টটা একটু দেখেন। এখানে দা পোর, পোর মানে গরিব যেটা অ্যাডজেটিভ, আর দা পোর মানে গরিবেরা বা গরিব মানুষেরা, সেটা প্লুরাল। ব্লাইন্ড মানে অন্ধ বা দৃষ্টিহীন, এটার সামনে দা দিলে বোঝাবে ব্লাইন্ড বা অন্ধ ব্যক্তিরা। ডেফ মানে হচ্ছে শ্রম প্রতিবন্ধী। সো দেখেন আপনার একবার পরীক্ষা প্রশ্নটা আসছে দা রিচ দিয়ে, এখন এইটা চেঞ্জ করে এইভাবে আসবে, এভাবে আসবে, হুবহু কোশ্চেন আসবে না তো, কোশ্চেনটা একটু না একটু চেঞ্জ হয়ে আসবে।
তো একইভাবে দা ডেফ এই শ্রবণ শক্তি প্রতিবন্ধীরা, দা সিক, সিক মানে অসুস্থ, অ্যাডজেক্টিভ যেটা মানুষকে বোঝায়, এর সামনে দিয়ে দিলাম, এই জন্য এটা অসুস্থ ব্যক্তিরা। তারপর হচ্ছে এল্ডারলি, বয়স্কে বড়, দা এল্ডারলি বয়সে বড় লোকরা। এরপর ইয়ং মানে হচ্ছে তরুণ, বয়সে তরুণ প্রজন্ম বা একসাথে বোঝানো, দা ইয়াং, ইয়ং। তারপর হচ্ছে দ্য ডেড মানে মৃত ব্যক্তিরা, দ্য আনএমপ্লয়েড, আনএমপ্লয়েড, দ্য আনএমপ্লয়েড। দেখেন আনএমপ্লয়েড মানে কি বেকার, আর এটার সামনে যখন দা ব্যবহার করা হয়েছে তখন বোঝাচ্ছে বেকার জনগোষ্ঠী। তাহলে এটা ছিল বেকার, আর যখনই দা দিলাম তখন সেটা বেকার জনগোষ্ঠীতে পরিণত হয়ে গেল। শুধু আনএমপ্লয়েড ইডি আছে কিন্তু, সো এটা হলো অ্যাডজেক্টিভ ওয়ার্ড। বুঝতে পারছি? সো এই সবগুলো শব্দ আপনাদের জন্য কালেকশন করে দিছি। এরকম নিত্য নতুন সব কালেকশন কিন্তু আপনারা এক্সপার্ট বইতে পাবেন। এই জন্য এক্সপার্ট বইটা পড়তে হবে এবং আমাদের লাইভ ক্লাসে সবসময় চলমান থাকতে হবে। এইবার একটা গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ দেখব, হাই ভোল্টেজ নাম্বার 15। হাই ভোল্টেজ কোশ্চেন 15। বর্ষাকাল শুরু হয়েছে, বর্ষাকাল শুরু হয়েছে। এখন শুরু হওয়ার অর্থে এই সেন্টেন্সের মধ্যে সব জায়গাতে যে গ্রুপ ভার্বটা ইউজ করা হয়েছে সেটা হলো সেট ইন, সেট ইন, সেট ইন। সেট আউট হবে না, সেট আউটটা আমরা বাদ দেব। সেট ইন, ও এখানে আবার অন আছে, সেট অনও হবে না। আমরা জানি যে শুরু হওয়ার ইংলিশ হলো সেট ইন, শুরু হওয়া ইংলিশটা কি সেট ইন। এখন এই সেট দিয়ে যতগুলো গ্রুপ ভার্ব আছে আমাদেরকে পড়তে হবে, কারণ এই প্রশ্নটা একটা ক্লু মাত্র। মানে বৃষ্টি শুরু হয়েছে, দ্য রেইন হ্যাজ সেট ইন অথবা হ্যাভ সেট ইন, কোনটা হবে আনসার? বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি শুরু হয়েছে, দ্য রেইনস হ্যাভ সেট ইন। 15 আনসার কি হবে? দ্য রেইন হ্যাজ সেট ইন, মানে বৃষ্টি শুরু হয়েছে। ওকে, সেট ইন মানে শুরু হওয়া, সেট ইন। আচ্ছা, এখন আমরা আগে সেটের সাথে যেগুলো ওয়ার্ড ছিল আমরা একটু সেগুলো এক নজরে একটু পড়বো, আপনাদেরকে একটু দিচ্ছি, একবার একটু দেখেন। অমলেশ চন্দ্র যোগ হয়েছেন আমাদের সাথে, অমলেশ। এখানে সেটের সাথে যতগুলো আছে সবগুলো একটু পড়েন। সেটের সাথে যতগুলো প্রিপোজিশন দেওয়া আছে সবগুলো একবার একটু পড়েন, অথবা যারা স্ক্রিনশট দিবেন একটু স্ক্রিনশট দিয়ে নেন। সেট বাই মানে লে বাই সঞ্চয় করা, সেট ডাউন মানে হচ্ছে লিখে রাখা। বলেন কি হবে? সেট কি বলছেন হলো সঞ্চয় করা, সেট বাই, সেট বাই। কলম কি করলাম? আচ্ছা, মনে রাখবেন সেটের সাথে যদি বাই দেই আমরা তাহলে সেট বাই কথাটার মানে হচ্ছে লে বাই বা সঞ্চয় করা। খুব গুরুত্বপূর্ণ, এটা অনেকবার আসছে। সেট ডাউন মানে হচ্ছে আপনি, আচ্ছা সেট মানে কি স্থাপন করা, আমরা সেট গ্রুপ ভার্ব নিয়ে একদিন পড়বো অবশ্য। তারপর সেট ফর্থ, সেট ফর্থ অথবা মানে যাত্রা করা, যাত্রা করা। সেট ইন অথবা অ্যাবাউট মানে কোনো কিছু বিগিন বা শুরু হওয়া। সেট আউট মানে বিস্তারিত উপস্থাপন করা। সেট আপ মানে কোনো কিছু সেট আপ করলেন, এস্টাবলিশ করলেন সেটা। সেট আপ মানে গঠন করা, একই মিনিং দুইটাই। সেট আপন মানে আক্রমণ করা বা উত্তেজিত করা। সেট আপন বা অন মানে আক্রমণ করা বা উত্তেজিত করা। সো এখানে আমরা একটা পেলাম সেট ইন। এই সেট ইন মানে বিগিন বা শুরু হওয়া, সেট ইন মানে হচ্ছে বিগিন বা শুরু হওয়া। আর সেট ডাউন মানে আপনি কোনো কিছু খাতায় বা কলমে বইতে লিখে রাখলেন। সেট বাই মানে হচ্ছে, বাই মানে সাধারণত পাশে, আর সেট মানে স্থাপন করা। তো পাশে কোনো কিছু স্থাপন করা এর মানে হচ্ছে আপনি আপনার আয়ের পাশাপাশি কোনো টাকা পয়সা সঞ্চয় করলেন, সেটাকে বোঝানো হচ্ছে সেট বাই দ্বারা, সেট বাই। ওকে, আচ্ছা এখানে আমি এগুলো এক নজর আপনি একটু দেখতে পারেন। এখানে সেটের সাথে কি হবে?
সেটের সাথে এখানে কি হবে, যেমন আমরা যদি বলি সেট বাই মানে হচ্ছে কোনো কিছু সঞ্চয় করা, সেট বাই, সেট মানে স্থাপন করা আর বাই মানে পাশে, তো পাশে পাশে কোনো কিছু স্থাপন করে রাখলেন মানে কিছু টাকা সঞ্চয় করে রাখলেন। সেট আউট, আচ্ছা সেট ডাউন মানে লিখে রাখা, সেট ইন মানে শুরু করা, সেট ফর্থ অথবা অফ, সেট অফ মানে যাত্রা করা, সেট আপন বা অন, সেট আপ মানে কোনো কিছু স্থাপন করা বা গঠন করা, সেট আপ মানে গঠন করা। আর সেট আউট মানে কি ছিল, সেট আউট মানে কি ছিল, সেট আউট মানে বিস্তারিত উপস্থাপন করা। এখন আসেন এই যে প্রশ্নটা বর্ষা শুরু হয়েছে, এখানে আপনারা কোনটা আনসার করবেন? দ্য রেইন, বর্ষা শুরু হয়েছে, রেইনস, বর্ষা শুরু হয়েছে, কোনটা আনসার হবে? এটা কি রেইনস নাকি রেইন? বর্ষা শুরু হয়েছে, রেইনস নাকি রেইন? নিঃসন্দেহে এখানে আনসার হবে হচ্ছে এই দুইটাই সঠিক। আপনারা প্রথম প্রাধান্য এটা দিবেন, এটা না থাকলে এটা দিবেন। দ্য রেইনস হ্যাভ সেট ইন এটাও হয়, আবার দ্য রেইন হ্যাজ সেট ইন এটাও হয়, দুইটাই সঠিক উত্তর আছে। সেন্টেন্স হিসেবে দুইটাই সঠিক, কোনোটাই ভুল নাই। এরপর প্রশ্ন নাম্বার 16, দ্য ভার্ব অফ শিওর, শিওর শব্দের ভার্ব কি হবে? শিওর শব্দের ভার্ব, শিওর শব্দের ভার্ব বাসার বলছেন হচ্ছে 15-1, ওকে 16, দ্য ভার্ব অফ শিওর, শিওর শব্দের ভার্ব কি? শিওর, শিওর শব্দটা হচ্ছে আমরা নর্মালি জানি এটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। সো এরকম ভাবে আমরা অ্যাডজেক্টিভ ওয়ার্ডকে যখন কোনো ভার্বে রূপান্তর করব, জাস্ট এটার সামনে আমরা ইএন যোগ করব, তার মানে হলো এনশিওর, এনশিওর, তাই না? সো এরকম করে আমি আপনাদেরকে একটা শর্ট লিস্ট দিচ্ছি, যে লিস্টটা আপনাদের দরকার, বিভিন্ন পরীক্ষাতে আসে প্রশ্ন। এইবার দেখেন এই লিস্টটা একটু পড়েন। অ্যানেবল, দেখেন এইখানে এই যে অ্যাবল শব্দটা ছিল অ্যাডজেক্টিভ, এটার সামনে যদি ইএন যোগ করি, অ্যানেবল মানে সক্ষম করা। দেখেন কারেজ মানে সাহস, ভালো করে পড়েন, এইগুলোই লাগবে কিন্তু আপনাদের, এই ব্যাখ্যা থেকেই প্রশ্ন আসবে। কারেজ মানে সাহস, এটার সাথে এনকারেজ দিছি, সাহস বা উৎসাহ দেওয়া। রিচ মানে ধনী, এটার সাথে এন রিচ দিছি, ইয়ান যোগ করছি, তার মানে এটা হলো সমৃদ্ধ করা। লার্জের সাথে ইয়ান যোগ করছি, এন লার্জ মানে বড় করা, সবগুলো অ্যাডজেক্টিভ এই পাশের অংশ। ডেঞ্জার মানে বিপদ, এটার সামনে ইয়ান যোগ করে এটা বলতেছি বিপদে ফেলা, বিপদে ফেলা। এরপর দেখেন এন লাইটেন, এন লাইটেন, ইয়ান কথাটাকে যোগ করতেছি, আর লাইটেন মানে আলোকিত করা। তারপর দেখেন এন লাইটেন, এটা বললাম। আচ্ছা, তার মানে এগুলো ক্লিয়ার, এইসবই আমাদের পরীক্ষা আসবে, সরাসরি এইগুলো আসবে। 7 নম্বর শিওর মানে নিশ্চিত, এটার সামনে ইয়ান যোগ করে এটাকে বলা হচ্ছে এনশিওর মানে নিশ্চিত করা। ক্লজ মানে বন্ধ, অ্যাডজেক্টিভ এন ক্লজ মানে বন্ধ করা। হ্যান্স মানে কোনো কিছুকে অগ্রগণ্য, এনহ্যান্স মানে হচ্ছে উন্নতি করা। ফিবল মানে হচ্ছে দুর্বল, আর এন ফিবল মানে হচ্ছে কাউকে দুর্বল করা। ক্লিয়ার, এন ফিবল মানে হলো দুর্বল করা। ঠিক সেমভাবে এই শব্দগুলো আপনাদের পরীক্ষা আসতে পারে, আপনাদেরকে শুধু এই অংশটা দিতে পারে যে ফিবলের নাও ভার্ব কি, হাইয়ের ভার্ব কি, ক্লজের ভার্ব কি, শিওরের ভার্ব কি। সো আপনাকে এই সবগুলো শিখে রাখতে হবে। তারপরে ছিল কি অ্যাবলের ভার্ব কি, কারেজের ভার্ব কি, রিচের ভার্ব কি, এনলার্জের ভার্ব কি, ডেঞ্জারের ভার্ব কি। সো এইগুলো সব আপনি যখন পড়বেন, লাইটেনের ভার্ব কি, লাইটের ভার্ব কি, সেটা হচ্ছে এনলাইটেন। এইভাবে এইগুলো আপনার পরীক্ষার হলে আসবে। সো বি কেয়ারফুল। 17, দ্য হাউস ইজ ইনফেক্টেড, দ্য হাউস ইজ ইনফেক্টেড। ইনফেক্ট কথাটার মানে কি? ইনফেক্ট মানে হচ্ছে আক্রান্ত, ইনফেক্ট মানে আক্রান্ত। দ্য হাউস ইজ ইনফেক্ট ড্যাশ র্যাটস মানে বিড়ালের দ্বারা একটা বাড়ি খুব আক্রান্ত হয়ে গেছে, তাই না? বিড়ালের দ্বারা, সরি বিড়ালের দ্বারা বলতেছি, ইঁদুরের দ্বারা, ইঁদুরের দ্বারা একটা বাড়ি খুব একেবারে জর্জরিত হয়ে গেছে, প্রচুর ইঁদুর সেই বাড়িতে। সেই ক্ষেত্রে আপনাকে বলতে হবে ইনফেক্টের সাথে উইথ, ইনফেক্টের সাথে উইথ, ইনফেক্টেড উইথ, ইনফেক্ট উইথ। নেক্সট 18, I don't conquer dash you dash that point, I don't conquer dash you dash that point। মনে রাখবেন কনকারের সাথে আমরা ব্যবহার করব হচ্ছে উইথ। প্রথম কথা, কনকারের সাথে আমরা ব্যবহার করব উইথ, উইথ দিয়ে দুটো অপশন আছে। ড্যাশ দ্যাট পয়েন্ট তখন আমরা এখানে ব্যবহার করব, এই যে কোনো পয়েন্টকে যখন ডেমনস্ট্রেট দ্বারা নির্দিষ্ট করা হচ্ছে ওই পয়েন্টে, তখন আপনি এখানে নির্দিষ্ট পয়েন্টের সামনে অন বসাবেন। মানে সোজা কথা, পয়েন্ট কথাটা থাকলে আমরা অন বসাই, পয়েন্ট থাকলে অন। আই ডোন্ট কনকার উইথ ইউ অন দ্যাট পয়েন্ট, আই ডোন্ট কনকার উইথ ইউ অন দ্যাট পয়েন্ট। সো 18 আনসারটা হচ্ছে বি নাম্বার, 18 উত্তর বি। নেক্সট, আমরা কিন্তু হাই ভোল্টেজ মডেলের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। প্রশ্ন 19, দ্য স্টুডেন্ট ওয়াজ এক্সামড,
এক্সাম্পড কথাটার মানে কি? এক্সাম্পড মানে হলো নিষ্কৃতি দেওয়া। এক্সাম্পড মানে হলো নিষ্কৃতি দেওয়া। দ্য স্টুডেন্ট ওয়াজ এক্সাম্পড মানে নিষ্কৃতি দেওয়া। সো এটা আনসার হবে এক্সাম্পডের সাথে ফ্রম। মানে আপনি যখন কাউকে নিষ্কৃতি দিবেন মানে মানে কি বলবেন, এটা রক্ষা করবেন বা রেহাই দিবেন, সেটা হচ্ছে কোনো কিছু হতে বোঝাতে ফ্রম, কোনো কিছু হতে বোঝাতে ফ্রম, কোনো কিছু হতে বোঝাতে ফ্রম। এক্সাম্পড ফ্রম, এক্সাম্পড ফ্রম। আচ্ছা, এরপর আসেন, এটাও শেষ এবং 20 আজকের পরীক্ষার শেষ প্রশ্ন, অর্থাৎ আজকের হাই ভোল্টেজ মডেলের শেষ প্রশ্ন। আরেকটা প্রশ্ন আছে, সেটা শুধু কুইজ প্রশ্ন থাকবে। সো 20 নম্বর আনসারটা কি হবে? কোশ্চেন নাম্বার 20 প্রশ্নের উত্তরটা কি হবে? বলছে মুক্তা নোজ, মুক্তা জানে ড্যাশ সিং। আচ্ছা, এখানে আমি আপনাদের জন্য একটা বোনাস স্ট্রাকচার তুলে রাখছি, এই স্ট্রাকচারটা থেকে প্রশ্নটা আসে। একটা সেন্টেন্সে যদি নো ভার্ব থাকে, নো ভার্বের পরে কোনো কিছু করতে জানা, কোনো কিছু কোথায় করতে হবে, কোনো কিছু কখন করতে হবে, কোনো কিছু কেন করতে হবে, কোনো কিছু কি করতে হবে ইত্যাদি জানা, এরকম অর্থে আপনার এই যে বিভিন্ন WH ওয়ার্ড, হাউ টু, হোয়ার, হোয়েন, হোয়াই, হোয়াট, এইগুলোর সাথে একটা টু যোগ হয় আর তার সাথে হচ্ছে V1 হয়। যেমন আমি জানি কি করতে হবে, এটার ইংলিশ হচ্ছে আই নো হোয়াট টু ডু। আমি জানি কি করতে হয়, আমি জানি, আই নো হোয়াট টু ডু, আমি জানি কি করতে হয়। আচ্ছা, এখন যদি বলা যায় আমি জানি কখন করতে হয়, আই নো হোয়েন টু ডু, আমি জানি কখন করতে হয়। দেখছেন, তার মানে এই স্ট্রাকচারটাই বলবে হচ্ছে এই WH ওয়ার্ডগুলোর সাথে টু বসবে, তারপরে একটা ভার্ব বসবে, যে ভার্বটা কোনো কাজ করা অর্থে, জানা অর্থে ব্যবহার করা হয়। সো এখানে বলছে মুকুল নোজ, মুকুল জানে সিং, গান করতে। এই সিং হলো V1, আপনাকে ব্যবহার করতে হবে হাউ টু সিং, কিভাবে গান করতে হয় সেটা মুকুল জানে, কিভাবে গান করতে হয় সেটা মুকুল জানে। বুঝতে পারছি? তার মানে এখানে আপনারা শুধু হাউটাই অনেকে জানতেন যে নো ভার্বের পর হাউ টু প্লাস V1 হয়, কিন্তু আজকে আমরা শুধু হাউ টু না, এখানে আরও অনেক কিছু শেখালাম নো ভার্বের পরে, সেটা হচ্ছে হতে পারে হাউ টু, হোয়াট টু, হোয়েন টু, হোয়াই টু, হোয়াট টু। যেমন কেউ যদি বলে যে আমি জানি গাড়ি কোথায় রাখতে হয়, তাহলে ইংলিশ কি হবে? আমি জানি গাড়ি কোথায় রাখতে হয়, ইংলিশ কি হবে? আই নো হোয়ার টু পার্ক দ্য কার, আমি জানি গাড়িটি কোথায় রাখতে হয়। দেখছেন, তার মানে এখানে কিন্তু হাউ নাই। যদি বলতে যে আমি জানি কিভাবে রাখতে হয়, অথবা আমি রাখতে জানি, নর্মালি শুধু জানি অর্থে, তখন আমরা হাউ টু ইউজ করতাম। কিন্তু এটা যদি কোথায় রাখতে হয়, কেন রাখতে হয়, এরকম যদি হয়, তাহলে আমরা হাউ, হোয়ার, হোয়েন ব্যবহার করব। বুঝতে পারছি? আশা করি ক্লিয়ার। এই হচ্ছে আপনাদের সাথে হাই ভোল্টেজ মডেলের 20 প্রশ্ন এবং একটি বোনাস প্রশ্ন রয়েছে। এই বোনাস প্রশ্নটা, কুইজ প্রশ্নটা আপনাদের হাই ভোল্টেজ মডেল 16তে দেওয়া হবে। আগামীকাল, আগামী দিন বা পরের যে মডেলটা 16, সেইখানে আপনারা এই লাভলি শব্দটা এখানে কোন পার্টস অফ স্পিচ ইউজ হয়েছে সেটা আপনার উত্তর পাবেন। আজকের মতো এইটার উত্তর আপনারা কমেন্ট করবেন, সবাই নিজেরা কমেন্ট করবেন এটার উত্তর। হাই ভোল্টেজ মডেলে 21 নম্বর কুইজ কোশ্চেন ছিল। ঠিক আছে, এই যে হাই ভোল্টেজ প্রশ্নগুলো আপনাদেরকে দিলাম, এইগুলো সব পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও এই হাই ভোল্টেজ ওরিয়েন্টেড আরও যত MCQ আছে আপনারা সব এক্সপার্ট ইংলিশ বই থেকে পড়তে পারেন। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ।